আমি বান্টিকে চাই মল্লিকা, তুমি ওকে আমার কাছে ফিরিয়ে দাও। না না, আমি ওকে ওকে ছাড়তে পারবো না, অসম্ভব। এ কি জোর করে তুমি আটকে রাখবে নাকি ওকে? না, জোর করে নয়, ও আমার কাছে থাকতে চায়। দেখো, এই সমস্ত তোমার মন গড়া কথা। আমি জানি ও আমাকে তোমার চাইতে বেশি ভালোবাসে, ও আমাকে মিস করে। না, কখনো না, ও তোমার কথা বলেই না, তোমাকে মিস করে না একদমই। ও আমাকে ছাড়া থাকতেই পারবে না। তাই নাকি? তা একবার ছেড়ে দেখো না, আমার কাছে থাকতে পারে কিনা। না না না, ও আমার, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা মল্লিকা, তুমি জোর করে ওকে আটকে রাখবে নাকি? হ্যাঁ, দেখো এরকম করে কিন্তু কোনো ফল পাবে না, কোর্ট কাছারি করে কোনো লাভ হবে না। এখন ও যদি চায়, আমি কিন্তু আইন অনুযায়ী ওর অভিভাবক হতে পারি। হ্যাঁ হ্যাঁ পারি। আর তাছাড়া কোন অধিকারে তুমি ওকে নিজের কাছে রাখতে চাইছো? কতটুকু সময় তুমি ব্যয় করো ওর জন্য? সারাদিন খালি হসপিটাল রুগীদের নিয়ে ব্যস্ত থাকো। তোমার কোনো অধিকার নেই ওকে কাছে রাখার। আমি আমার কাছে রাখবো ওকে, আমি ওকে নিয়ে যাবো ব্যাস। মল্লিকা, হ্যাঁ, আচ্ছা কি ভাবছিলে তুমি? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু তো ভয় পেয়েছো। তুমি এখানে এসেছো কেন আবার? আচ্ছা মল্লিকা, তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? না, আমি মানুষটার সঙ্গে তো তুমি কিছুদিন হলো কাটিয়েছো। তোমার কি মনে হয় যে আমি কোনো বিষয়ে তোমাকে জোর করবো? এইভাবে করিডোরে দাঁড়িয়ে তো কথা বলা সম্ভব নয়। তোমার যা বলার আমার চেম্বারে এসে বলো প্লিজ। কেন তুমি বারবার এখানে আসছো? আমার শান্তি নষ্ট করছো এসে। বুঝতে পারছি না, আমাদের মধ্যে যা সম্পর্ক ছিল তা তো শেষ হয়ে গেছে, তাহলে আবার কেন? দেখো, তুমি খুব ভালো করেই জানো আমি সম্পর্কটা নতুন করে ঝালাবার জন্য এখানে আসিনি। তাহলে কেন বারবার আসছো? ভাবছো যে আমার মনের মধ্যে চাপ সৃষ্টি হবে, আমি বান্টিকে তোমার হাতে ছেড়ে দেবো না কি? আমি বুঝতে পারছি না, তুমি এখানকার ডাক্তারদেরও নিজের দলে টানার চেষ্টা করছো। তুমি অবিনাশ পান্ডের কথা বলছো? দেখো, ও আমার দীর্ঘদিনের পরিচিত। সেদিন তুমি চেম্বারে ছিলে না, ফিরে যাওয়ার সময় ওর সঙ্গে দেখা হলো। সেও অনেকদিন বাদে, 10 বছর হবে। দেখো, আমি শেষবারের মতো তোমাকে বলছি, আমি চাই না তুমি এখানে আমার সঙ্গে এসে দেখা করো। আমি তো আসতেও চাই না। বাড়ির ঠিকানাটা দিয়ে দাও, চলে যাচ্ছি। বাড়ির ঠিকানা প্রশ্নই ওঠে না। আর আমি চাই না তুমি বান্টির সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ করো। দেখো মল্লিকা, মানে ঝগড়াটা তোমার আর আমার মধ্যে। ঠিক আছে, ঝগড়া বলবো না, বলবো ভুল বোঝাবুঝি। সেটা তোমার আমার মধ্যে। বান্টির তো কোনো দোষ নেই, তো ওর তো তোমার মতো আমাকেও কাছে পেতে ইচ্ছে করে নাকি? না, করে না। ও কোনোদিন তোমার কথা জিজ্ঞেসও করে না, কোনো কথাই হয় না তোমার সম্বন্ধে। তোমাকে ওর জীবনে কোনো প্রয়োজন নেই। দেখো মল্লিকা, তুমি রেগে গেলে তুমি ছেলে মানুষ হয়ে যাও। যুক্তি তর্ক এসব কোনো কিছুর ধার ধারো না, আমি জানি। দেখো, তুমি ঠান্ডা মাথায় একটু ভাবো। ওইটুকু একটা বাচ্চা, তার বাবাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষাটা কোনো অন্যায় নয়। দেখো মল্লিকা, আমাদের সম্পর্ক হানির জন্য ওইটুকু বাচ্চাকে তুমি কোনো পানিশমেন্ট দিও না। দেখো, বাবাকে কাছে না পেয়ে ওর মনের ভেতরে যে শূন্য স্থানটা তৈরি হবে, সেটা কোনোদিন ভরাট হবে বলো? আপনি তো স্যার বিদেশি ডেলিগেটদের নিয়ে একেবারে ভীষণ ব্যস্ত হয়ে আছেন দেখতে পাচ্ছি। চারধারে একেবারে সাজে সাজে রব ফেলে দিয়েছেন। হ্যাঁ, তবু আপনাকে একটু ডিস্টার্ব করতে এলাম আর কি।
পারেনি, এমন একটা পড়ে গেছে না ঘাড়ের ওপর, এইসব আসছে ইন্টারন্যাশনাল ফিগার সব এখানে। এনিওয়ে, হ্যাঁ, কি বলছিলেন বলুন, কি দরকার? না দরকার তেমন কিছু নেই, ওই মেট্রনের ব্যাপারটা নিয়ে কি করলেন সেটাই জানতে এলাম আর কি। আরে এখন এইসব নিয়ে আলোচনা করার একদম সময় নেই, জানেন তো, সময়টা এমন পড়ে গেছে না। স্যার এটাই তো আদর্শ সময়, মানে সময় মতো চাপ না দিতে পারলে তো আপনারা কোনো কিছু নিয়ে মাথা ঘামান না। সে একটা সময়। এক second। তো ওই যে, হ্যাঁ, ওই পেডিয়াট্রিক্স ইউনিটে লাস্ট মান্থের সার্ভে রিপোর্টটা একটু পাঠিয়ে দাও। লাস্ট মান্থ, হ্যাঁ। কি না না, এই ইন্সপেকশনটা হয়ে যাক, হ্যাঁ, জাস্ট ম্যাটার অফ ফিউ ডেজ, তো এটা হয়ে গেলে আমরা মিলেমিশে বসে একটা কিছু করে নেবো। এটা কিন্তু স্যার ওরা আর একদম অপেক্ষা করতে চাইছে না, ওরা বলছে কালকে ওই ফরেন ডেলিগেটদের সামনেই ওরা অ্যাজিটেশন দেখাবে। হ্যাঁ স্যার, এই যে আপনি চারধারে রংচং করে দিয়েছেন একেবারে ঝাঁ চকচকে, ওরা বলছে পোস্টারে পোস্টারে সব ছেয়ে দেবে। প্লিজ এইটা কাইন্ডলি হতে দেবেন না। দেখুন, ওদের সামনে মানে কি কেলেঙ্কারি, আপনি একটু বুঝিয়ে বলুন প্লিজ। হ্যাঁ, লাভ নেই, কোনো লাভ নেই, আমি বোঝালেও ওরা এখন আর বুঝবে না। না, এটা হতেই পারে না। আপনার উপর আমার ফুল কনফিডেন্স আছে, আপনি নিশ্চয়ই বোঝালে বুঝবে। দেখুন, এটা হলে তো মানে ওদেরও ক্ষতি, আমার আপনার সবার ক্ষতি, তাই না? একটা জিনিস হতে চলেছে, একটা হসপিটালে একটা যৌথ প্রচেষ্টায় ভালো করে একটা সবাই মিলে সেইটার ইয়েটা। আর একটা খবর আপনাকে আনঅফিসিয়ালি দিই, যে মেট্রনের বিরুদ্ধে আপনাদের এত ক্ষোভ, তিনি নিজেই চাকরি ছেড়ে দিচ্ছেন। আরে তুমি? কেমন আছেন? এই আছি একরকম, বসো। বান্টি কি স্কুল থেকে ফেরেনি? হ্যাঁ, ফিরেছে। বাহ, আপনাদের এই নতুন বাড়িটা তো দারুণ। ওই সেই পুরোনো বাড়িটাও মন্দ ছিল না। হ্যাঁ, আসলে মল্লিকা কিছুতেই থাকতে চাইছিল না ওই বাড়িতে, তাই জন্য একরকম জোর করেই আর কি এই বাড়িতে নিতে হলো। আমি জানি ও কেন জোর করে এই বাড়িতে চলে এলো। বান্টি কি ঘুমোচ্ছে নাকি? না না, ওকে দেখে দিচ্ছি, দাঁড়া। বান্টি, বান্টি, বাপ্পাই, ওরে বাবা রে বাবা রে বাপ্পাই, তুমি কেমন আছো? তুমি এতদিন আমার সাথে থাকুনি কেন? থাকিনি কেন? আমি আমি কি করে থাকবো বলো? আমার তো অনেক কাজ, আমার যে অনেক কাজ পড়ে আছে বাবা, সেই জন্য আমি থাকতে পারিনি। তুমি আজকে থাকবে তো? আজকে না, আমার কাজগুলো শেষ করতে হবে না। কাজগুলো কি শেষ করবে কে? তুমি? শোনো শোনো ভালো লাগে না। শোনো, আমি সব শেষ করে নিয়ে তোমার কাছে এসে থাকবো তখন, ঠিক আছে? চা খাবে তো? না, আমার একটু তাড়া আছে, আমি এক্ষুনি উঠবো। না, একটু বসো না, বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি করে। আমার সত্যি সত্যি খুব তাড়া আছে। শোনো বাপ্পাই, তুই এবার কিন্তু খুব লক্ষ্মী হয়ে থাকবে, হ্যাঁ, খুব ভালো করে থাকবে। তাহলে আমি আবার আসবো, হ্যাঁ? আসলে কি জানেন, মানে আপনাদের এই বাড়ি বদল করার খবরটা আমি অনেকদিন পরে পেয়েছি, ইনফ্যাক্ট কয়েকদিন আগে। তা না হলে মাঝে মাঝে আমি ওর সঙ্গে এসে দেখা করতাম। এখন আমি কয়েকদিন মাঝে মাঝে এসে ওর সঙ্গে একটু দেখা করবো, না যদি অবশ্য আপনাদের আপত্তি না থাকে। শোনা আছে, ওলে বাবা, লে বাবা, লে বাবা, লে বাবা, লক্ষ্মী হয়ে থাকবে বাবা, হ্যাঁ, শোনা আছে।
পুরো। দাদা একটু চারতলায় যাব। কি ব্যাপার? মানে বলছিলাম চারতলায় যাব। দাঁড় মশাই, কি আপনাকে বারণ করছে? সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে চলে যান। আপনি এভাবে কথা বলছেন কেন? আমার তো হার্টের অসুখ, তাই ডাক্তারবাবু সিঁড়ি ভাঙতে মানা করেছে। যদি একটু আমাকে সুযোগ দেন। তার মশাই কেন আমার ভেজাটা খারাপ করছেন? শুনুন, ভিজিটিং আওয়ার্স ছাড়া লিফটে কাউকে তোলার নিয়ম নেই। আপনি কেন ভেজা খারাপ করছেন? সোজা সিঁড়ি রয়েছে, চলে যান তো। ফালতু লিফটেই যাবো। এই তো পয়সা। কি হলো? সব তো শুনশান দেখছি। একটা বাসতে চললো, দেখো একটা বাসতে চললো। কিছু তো বুঝতে পারছি না। দেখ, নির্মলদাকে এত করে বললাম যে সমস্ত লোকজন জড়ো করে ইউনিয়ন অফিসে চলে এসো। দেখ, কোনো পাত্তা নেই স্যার। আচ্ছা প্রযোদা, হ্যাঁ। যাদের যাদের খবর দেওয়ার কথা ছিল তাদের কি খবর পেয়েছে তারা? আরে সেটাই তো বুঝতে পারছি না মানিক। দেখ, ম্যানেজমেন্টকে ল্যাজে খেলাবার একটা সুযোগ ছিল। দেখ সারা সমস্ত মাঠে না মারা যায়। প্রযোদা, হ্যাঁ। আজ তো সকাল সকাল ডাক্তারবাবুরা সব চলে এসছে, আর অন্য সময় এই লিফটে ডাক্তারবাবু নার্সদের ওঠানো নামানো করতে করতে ধকল কেরম চলে যায় তুমি বলো? হ্যাঁ, আর সব শুনশান, দেখো পুরো শুনশান। হবে না কেন? আউটডোর তো বন্ধ। শোন না, বিদেশি ডেলিগেটরা এসে দেখবে যে এরকম একটা হসপিটাল সারা পশ্চিমবঙ্গে কেন, সারা ইন্ডিয়াতে নেই। প্রযোদা, হ্যাঁ। গুরু তুমি মাঝে মধ্যে বলো কি একটা স্লোগান বলো না। আরে ম্যানেজমেন্টের এক চোখ নীতি চলবে না, চলবে না, চলবে না। হ্যাঁ। ওই সালাদের সাজুগুজু করা, হ্যাঁ, হ্যাঁ, ইজ্জতের ইজ্জতের বেলুন। বেলুনটা কারণ বুঝ হয়ে যাবে প্রযোদা, বুঝ হয়ে যাবে। আরে নির্মল দা, এসো, কি ব্যাপার বলতো? আর তোমার লোকজন কোথায়? ডাকো তাদের। চলো না ফাটাই ওই তোমার সিএমও আর সুপারের কানের পর্দা ফাটিয়ে দিয়ে স্লোগান দিয়ে। কিরে চল। কোনো লাভ নেই বলছো, কোনো লাভ নেই। কেন? এই মাত্র ইউনিয়ন অফিসে খবর এলো। হ্যাঁ, তাহলে কি হবে? আচ্ছা বুঝো, হ্যাঁ। তুমি বলো কত কষ্ট করে আমি ইউনিয়নের লোকগুলো জড়ো করলাম তো। হ্যাঁ। আর দাদা বললো সবাইকে কাজে যোগদান করার জন্য। কোন দাদা? আমাদের ইউনিয়ন লিডার। আমি কি করি বলো বলো বুঝো। হ্যাঁ নির্মল দা, সত্যি বলছি, তোমার কপাল ফাটা মাইরি। উফ, দেখ কত চেষ্টা করলাম। ফাটা কপাল মারি তোমার। ও, তুই অফিসের কাপড়টা ছাড়িসনি এখনো? চা দিয়েছি, ঠান্ডা করিস না। ও কখন এসেছিল? এই বিকেল বিকেল 4টে, 4:30 নাগাদ। আর ড্রেসটা কি করে পেলো তাই ভাবছি। তা কি করে বলবো বল, পেয়েছি নিশ্চয়ই কোত্থেকে। মিস্টার পান্ডে, মিস্টার পান্ডে, আমি বলছি। তো পেলেই বা, বাপ ছেলেকে দেখতে আসতে পারেই? না, পারে না, একদম পারে না। বিকজ হি হ্যাজ আদার মোটিভস। ও চাইছে বান্টিকে আমার কাছ থেকে নিয়ে নিতে, এবং সেটা আমি অ্যালাউ করবো না। ওকে তো আমি ছাড়বো না। দরকার হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু আমি বান্টিকে ওর সংস্পর্শে আসতে দেবো না, কিছুতেই দেবো না। এটা তোর বাড়াবাড়ি হচ্ছে মল্লিকা। তোদের না হয় বনাবনি হয় না, তোরা আলাদা থাকিস, তাহলে ওই বাচ্চা ছেলেটা ও। মা প্লিজ, মা প্লিজ, অনেকবার বলেছো এই কথা, আমার ভালো লাগছে না শুনতে। এটা আমাদের ব্যাপার, আমাকে সলভ করতে দাও প্লিজ। কি হলো দিদাই, মা তোমাকে বকছিল কেন? তুমি কি করেছো বলো না, তুমি কি করেছো?
কিচ্ছু না, কিচ্ছু না শোনা, কিচ্ছু হয়নি। আসুন স্যার, দিস ইজ আওয়ার জেনারেল ওয়ার্ড। কি হয়েছে আপনার? স্যার সিস্টার আছে, শি উইল রিপোর্ট। সিস্টার ওনাকে এখন কেমন আছেন আপনি? আহা, উঠবেন না, উঠবেন না, আপনি শুয়ে থাকুন। কেমন আছে শরীর? ভালো। আপনাদের এখানে বেড তো খুব কম, ভিড় হয় না পেশেন্টের? হ্যাঁ স্যার, খুব ভিড় হয়, এক এক সময় তো বেশ অসুবিধে হয়। স্যার আছেন, সমস্তটা খুব খুব এফিসিয়েন্টলি ম্যানেজ করেন। তবু স্যার এক এক সময় এত ক্রাইসিস হয় যে আমরা পেশেন্ট অ্যাডমিট করতে পারি না, উই আর ফোর্স টু রেফার টু আদার হসপিটালস। আপনাদের নেফ্রোলজি ডিপার্টমেন্টটা শুনেছি খুব স্ট্রং। হ্যাঁ, বাট স্যার দের আর আদার ডিপার্টমেন্টস অলসো যেগুলো ইকুয়ালি স্ট্রং, মানে ইভেন মোর ইকুইপড। চলুন আপনাকে সবটা ঘুরিয়ে দেখাচ্ছি। আচ্ছা, ওই ডিপার্টমেন্টের ইনচার্জ ডক্টর কে জানো? ডক্টর নক্ষত্র রায়, কেন আপনি তাকে চেনেন নাকি? না, চিনি না, শুনেছি। অ্যাকচুয়ালি আই হ্যাভ বিন টোল্ড টু মিট অ্যান্ড টক টু হিম। ও, কিন্তু আপনি তো এখন ওর সঙ্গে দেখা করতে পারবেন না, মানে ও এখন চেম্বারে নেই আর কি, আউটডোরে ডিউটি করছে। আই সি। আপনারা আর আমার জন্য সময় নষ্ট করবেন না, আপনাদের নিজেদের কাজে চলে যান। হ্যাঁ? আমি নিজেই একটু ঘুরে দেখি। ওকে? না স্যার, বাট এটা কি হলো দাদা? দাদা, এতদিন আপনার পেছনে আমরা ঘুরঘুর করলাম, আপনার সব কথা আমরা শুনলাম, অথচ আপনি আমার কেসটা করলেন না। করলাম না বলছেন কেন? আপনি করলেন কোথায়? অ্যাজিটেশন করবেন বলে লোক জড়ো করলাম, ব্যাপারটা আপনি ভেস্তে দিলেন। ভেস্তে দিলাম? দিলেন না? আধ ঘন্টা ধরে যদি এখানে আমরা স্লোগান চালাতাম, তাহলে সুপার ওই সিএমও সাহেব আর সঙ্গে এসএম নাকি নাম লোক SM সুরসুর করে এসে আমাদের সাথে কথা বলতো। আমার সঙ্গে কথা বলতো। ব্রজলাল, ঠাকুর রামকৃষ্ণদেব একটা কথা বলতেন, ফোঁস করবে কিন্তু দংশন করবে না। আমি তাই একটু ফোঁস করে ছেড়ে দিলাম। খোঁজটা আপনি কোথায় করলেন দাদা? ফোনা নামিয়ে সবাইকে তো ভাগিয়ে দিলেন। নির্মল বাবু, আপনার মেন্টাল কন্ডিশনটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনার কেসটা তো খুব সহজ সরল নয়, খুব জটিল কেস, তাই একটু কৌশলের আশ্রয় নিতে হলো। কৌশল? হ্যাঁ, কৌশল। এই যে এতগুলো মানুষ এখানে জড়ো হয়েছিল এডুকেশন করবে বলে, আমার কথায় তারা ফিরে চলে গেল, এই কথাটা তো ম্যানেজমেন্টের কানে পৌঁছে গেছে। হ্যাঁ, সে তো যাবেই, এখানে তো চামচের অভাব নেই। ফলে ম্যানেজমেন্টের কাছে আমার ইমেজটা কতখানি বাড়লো বলতে। আমি হসপিটালের ভালো চাই, ফলে আমি ফরেন ডেলিগেটসদের সামনে কাউকে অ্যাজিটেশন করতে দিলাম না। হ্যাঁ দাদা, এটা আমরা বুঝতে পারলাম যে আপনার ইমেজটা বাড়ল, তা আমাদের নাফা কি হলো? এখনো হয়নি, তবে হবে। আমার প্রতি ম্যানেজমেন্ট অনেকখানি নরম হলো, ফলে আমি যখন আলোচনার টেবিলে বসবো তখন নিশ্চয়ই এটা বলতে পারবো যে নীলমলবাবুর কেসটা একটু কনসিডার করবেন। ও, তাহলে আপনি বলতে চাইছেন যে হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি যে এটাই হচ্ছে দাবি আদায়ের সর্বোত্তম উপায়। নরম গরম, কখনো নরম
কখনো নরম, পিছনু যাবে না খোলা একটাই দিক শৈশব কৈশোর